আছে। Staphylococcus granulosus এটা হচ্ছে ডগ টেপওয়ার্ম, এটা সারা ওয়ার্ল্ডেই পাওয়া যায়। এটার আরেকটা নাম হচ্ছে ডগ টেপওয়ার্ম, আরেকটা নাম কি হাইড্রেটিস। কি ডিজিজ করে হাইড্রেটিস, খেয়াল করে দেখো। স্মল টেপওয়ার্ম মেজারিং 3 to 6 মিলিমিটার ইন লেন্থ। এটার মধ্যে হেড থাকবে, নেক থাকবে, স্ট্রবিলা থাকবে, 3 to 4 সেগমেন্ট থাকবে। ঠিক আছে, 3 to 4 সেগমেন্ট থাকবে। এর মধ্যে সেগমেন্ট গুলি ফার্স্ট সেগমেন্টে ম্যাচিউর, সেকেন্ড সেগমেন্ট ম্যাচিউর এন্ড লাস্ট ওয়ান থাকবে গ্র্যাভিড। স্পোলেক্স বিয়ার 4 সাকার এন্ড প্রোট্রুবাল রোস্টেলাম উইথ 2 সার্কুলার রোজ অফ হুকস। তার মানে এখানে সাকার এবং হুকস দুইটাই থাকবে। নেকটা কেমন থাকবে? নেকটা শর্ট এবং ঠিক থাকবে। এগটা থাকবে হচ্ছে ওভাল ইন শেপ এন্ড রিজেম্বলস আদার এগস অফ টিনিয়া। টিনিয়ার এগ আগে ডেসক্রাইব করা হয়েছিল, কেমন মনে আছে? টিনিয়াটা কি বাইলিস্টেইন এগ না নন বাইলিস্টেইন এগ? ব্রাউন কালার ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তারপর এগশেল ছিল, তার ভিতর স্ট্রাটেড এমব্রায়ো ফুক ছিল, তাই না? আচ্ছা, 6 হুকস এমব্রায়ো ছিল। লাইফ সাইকেলটা দেখো, এটা যেহেতু ডগ টেপওয়ার্ম, তাহলে ওয়ার্ম পাসেস ইটস লাইফ সাইকেল ইনটু হোস্ট। একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। ডেফিনেটিভ হোস্টের মধ্যে হচ্ছে ডগ, ওলফ, ফক্স, জ্যাকেল, এগুলি হচ্ছে ক্যানাইন এনিমেল, তারা মাংসাশী। আর অ্যাডাল্ট ফর্ম lives in the small intestine of these animals who discharge a large number of eggs in their feces. And dog definitive host, এই জন্য এটাকে আমরা ডগ টেপওয়ার্ম বলতেছি। ইন্টারমিডিয়েট হোস্ট যদি বলি, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে শিপ, পিগ, ক্যাটেল, শিপ, পিগ, ক্যাটেল, ঠিক আছে, হর্স, গোট, ম্যান। The larval stage is passed in these animals and man, giving rise to harder cyst. লার্ভাল স্টেজটা ম্যানে পাস করে, এই জন্য ম্যান ইন্টারমিডিয়েট হোস্ট, এবং আদার্স যে এনিমেল গুলি আছে যেমন পিগ, ক্যাটেল, শিপ, এরা ইন্টারমিডিয়েট হোস্ট, কারণ এখানে লার্ভাল স্টেজটা কি তৈরি করে, কি ডিজিজ করবে, হাইড্রেটেড সিস্ট ফর্ম করবে। এখন আসো হাইড্রেটেড সিস্ট জিনিসটা কি। এই সিস্ট তো তোমরা বুঝো যে চারপাশে ইয়ে থাকবে, এক ধরনের মেমব্রেন থাকবে, তার ভিতরে ফ্লুইড থাকবে। এই সিস্টার সাইট কোথায় 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 হয়? এটা সব জায়গায় হয়, বিশেষ করে কমনলি হয় হচ্ছে লিভারে, এছাড়া লাংস, বোনস, কিডনি, ব্রেইন, সব জায়গায় হতে পারে হাইড্রেটেড সিস্টটা। ঠিক আছে, প্যাথোজেনেসিস কিভাবে করবে, মানে হাইড্রেটেড সিস্টটা কিভাবে ফর্মেশন হবে? প্রথমে দেখো, ইনফেকশাস এজেন্ট হচ্ছে এগস, যেটা ডগ ফিসেস থেকে পাস হয়, তারপর এটা অলিমেন্টারি ট্র্যাক্টে যাবে। এই এগ কন্টেনিং ফিসেসটা কোনোভাবে ফুড ড্রিঙ্কের মাধ্যমে কন্টামিনেশন হয়ে আমাদের এলিমেন্টারি ট্র্যাকে যাওয়ার পরে যেটা হয় যে ভিসেরা গুলিতে আলটিমেটলি এরা সেটেল ডাউন করে। সাইট অফ লোকালাইজেশন হচ্ছে ভিসেরা, লিভার, লাংস এন্ড আদার অর্গান। ঠিক আছে, আচ্ছা, এখন তারপর এই ওখানে গিয়ে যেটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টে গিয়ে অ্যাডাল্ট ওয়ার্মটা একটা থেকে, যেটা হচ্ছে যে লার্ভা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম হচ্ছে, আলটিমেটলি যেটা হচ্ছে যে এরা সিস্ট তৈরি করছে। আচ্ছা, এখন আসলে এই সিস্টটা কেমন থাকবে? সিস্টটা হচ্ছে দুইটা লেয়ার থাকবে, একটা হচ্ছে আউটার কিউটিকুলার লেয়ার আর ইনার জার্মিনাল লেয়ার, দুইটা লেয়ার থাকবে সিস্টের। আউটার যে কিউটিকুলার লেয়ার সেটাকে আমরা এক্টোসিস্ট বলছি। ইট ইজ দ্য ল্যামিনেটেড হায়ালিন মেমব্রেন, অ্যাপিয়ারেন্স লাইক হোয়াইট অফ এ হার্ড বয়েলড এগ। এটার অ্যাপিয়ারেন্সটা অনেকটা সাদা, একদম বয়েলড এগ এর মতো, ডিমের সাদা অংশটার মতো, একদম কিউটিকুলার লেয়ার, এক্টোসিস্ট বলে এটাকে। ইট ইজ ইলাস্টিক এন্ড when incised or rupture curves on itself exposing the inner layer. হ্যাঁ, এটা অনেকটা ইলাস্টিক থাকে, এবং এটা যখন রাপচার হয়ে যায় বা ইনসাইজড করা হয়, ইনার লেয়ারটা এক্সপোজ হয়ে আসবে সুন্দর মতো। তাহলে হাইড্রেটেড সিস্টের কয়টা লেয়ার থাকবে? হাইড্রেটেড সিস্টের দুইটা লেয়ার থাকবে, একটা হচ্ছে আউটার কিউটিকুলার লেয়ার, আর থাকবে হচ্ছে ইনার জার্মিনাল লেয়ার। জার্মিনাল লেয়ারটাকে এন্ডোসিস বলছি। সেলুলার
এন্ডোসিস্ট যেটা বলছি সেটা হচ্ছে ইট ইজ সেলুলার লেয়ার and very thin. It is the vital layer of the cyst, gives rise to brood capsule and scoliosis and secretes the specific hydrated fluid and forms the outer layer. এটা লাগাই দাও তো, সাউন্ড আসতেছে অনেক। তাহলে হচ্ছে সিক্রেটস দ্য স্পেসিফিক হাইড্রেটিক ফ্লুইড। তাহলে আউটার লেয়ারটা হচ্ছে ল্যামিনেটেড এবং এটা হচ্ছে ইলাস্টিক, এটা অনেকটা হার্ড, ইট ইজ নট সেলুলার। ইনার লেয়ারটা সেলুলার এবং ভাইটাল লেয়ার, যদিও এটা ভেরি থিন। এখান থেকে কি কি আসে এই সেলুলার লেয়ারটা থেকে? ব্রুড ক্যাপসুল, স্কোলিসেস, স্পেসিফিক হাইড্রেটিক ফ্লুইড যেটা সিস্টে তৈরি হয় এবং ফর্মস দ্য আউটার লেয়ার। ইট অলসো ফর্মস দ্য আউটার লেয়ার। তাহলে জার্মিনাল লেয়ার বা inner layer by endocyst যেটা, it is cellular and very thin. It is the vital layer of the cyst and gives rise to brood capsule and scoliosis, secretes the specific hydratic fluid and forms the outer layer. দেখো, this is the cross-sectional figure of a hydrated cyst. outer fibrous layer যেটা, আর inner হচ্ছে cellular layer. This is inner layer. এখান থেকে দেখো brood capsule হচ্ছে, ফার্দার সিস্ট হচ্ছে, ডটার সিস্ট হচ্ছে, এখান থেকে যেগুলি হচ্ছে স্কোলিসিস হেড, সেখান থেকে আবার ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস তৈরি হচ্ছে। টোটালটা হচ্ছে হাইড্রেটিক সিস্টের ক্রস সেকশন। ঠিক আছে, তাহলে দুইটা লেয়ার, একটা হচ্ছে আউটার আর একটা হচ্ছে ইনার। আউটার লেয়ারটা ফাইব্রাস এবং থিক, ইনার লেয়ারটা থিন এবং সেলুলার। সেখান থেকে ব্রুড ক্যাপসুল হচ্ছে, ব্রুড ক্যাপসুল থেকে এই যে আবার ফার্দার ডটার সিস্ট হচ্ছে। এখানে ব্রুড ক্যাপসুলের ভিতরে যে সিস্ট, এর ভিতর দেখো স্কোলিসিস গুলি ভেসে আছে। ঠিক আছে, প্রোটোস্কোলিসিস, ডটার সিস্ট। হাইড্রেটেড সিস্টের ভিতর আবার ডটার সিস্ট তৈরি হতে পারে, সেখান থেকে আবার গ্র্যান্ড ডটার সিস্ট তৈরি হতে পারে, অনেক দিন ধরে প্যাথোজেনেসিস করে। এই সিস্টের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি হাইড্রেটেড ফ্লুইড। এই ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্সটা রিটেনে আসে, আবার পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, তখন দুই একটা ইম্পর্টেন্ট ফিচার গুলি বলবা। যেমন একদম ক্লিয়ার কালারলেস ফ্লুইড, মেবি পেল ইয়েলো কালার, স্পেসিফিক গ্র্যাভিটি 1.005 to 1.010 and reaction slightly acidic, pH 6.7. আচ্ছা, contains sodium chloride, sodium sulfate, sodium phosphate and sodium and calcium salts of succinic acid. It is highly antigenic, being used for immunological test, and highly toxic when absorbed, give rise to anaphylactic syndrome. আর হাইড্রেটেড সিস্টের নিচে যে স্যান্ডটা থাকে, মানে যে যে জায়গাটায় বটমটা থাকে, সেটাকে আমরা হাইড্রেট। এখানে গ্র্যানুলার যে ডিপোজিট ফাউন্ড টু সেটেল এট দ্য বটম, এখানে সেটেল হচ্ছে ইট কনসেন্ট্রেটেড ব্রুড ক্যাপসুল, ফ্রি স্কোলিসিস এবং লুজ হুকলেটস। এখানে যে ওয়ার্মটা আছে তার বিভিন্ন পার্টস পাবো আমরা এই সেন্টারতে বা বটমে। এখানে এই গ্র্যানুলার ডিপোজিট গুলি সেটেল হবে। কি কি হতে পারে? লিবারেটেড ব্রুড ক্যাপসুল, ফ্রি স্কোলিসিস এন্ড লুজ হুকলেটস। ঠিক আছে, এই হলো ক্যারেক্টারিস্টিক্স অফ হাইড্রেটেড ফ্লুইড। হাইড্রেটেড ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদের যখন বিশেষ করে ভাইভাতে জিজ্ঞেস করবে, তোমরা হাইলি অ্যান্টিজেনিক, হাইলি টক্সিক এই কথাগুলি যেন না ভুলো, কারণ অ্যান্টিজেনিক তো বুঝতেছো ইমিউনোলজিক টেস্ট করা হয়, আর হাইলি টক্সিক কারণ এটা যখন আমাদের শরীরে আপচার হয়ে যায় তখন সিভিয়ার অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হয়। এই জন্য আমরা যখন আলট্রাসোনোগ্রাফ গাইডেন্স অ্যাসপিরেশন করি, হাইড্রেটেড ফ্লুইডটা অ্যাসপিরেশন করি, তখন খুব সাবধানে করতে হয় যেন কোনোভাবে এটার আপচার ওইভাবে হয়ে আমাদের বডিতে ফ্লুইডটা না বের হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা হচ্ছে ফিগার, উপরে ফিটা হচ্ছে ফিগার অফ হাইড্রেটেড সিস্ট, নিচে ফ্রি স্কোলিসিস গুলি দেখা যাচ্ছে মাইক্রোস্কোপ, অন মাইক্রোস্কোপে স্কোলিসিস গুলি দেখা যাচ্ছে হেড। এখান থেকেই আবার ফার্দার দেখো স্কোলিসিস থেকে ফার্দার কি হচ্ছে, নেক বডি তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাসের বডি তৈরি হচ্ছে। এই এই হাইড্রেটেড সিস্ট এরকম সিস্ট মেবি ওয়ান, মেবি মাল্টিপল, বছরের পর বছর, কখনো মানে এরকম 20 বছর পেশেন্ট আনএভার, কোনো সিমটম থাকে না, শুধু যেখানে হয় সেখানে প্রেশার সিমটমটা থাকে। এবং এটা যখন রাপচার হয় তখনই
সিভিয়ার ইমিডিয়েট টাইপ অফ রিঅ্যাকশন দেখা যায়। ঠিক আছে। অ্যাসেফালোসিস্ট, অ্যাসেফালোসিস্ট বলতে কি বুঝো? সামটাইমস এই ব্রুড ক্যাপসুল আর নট ডেভেলপড or if developed are without any scoliosis. These cysts are sterile and called acephalocist. অনেক সময় ক্যাটেল বা যারা গ্রেস করে তাদের এই ধরনের সিস্ট পাওয়া যায়, যে ব্রুড ক্যাপসুলটা থেকে তো আসলে স্কোলিসিস গুলি তৈরি হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে সিস্ট আছে কিন্তু তার মধ্যে কোনো ব্রুড ক্যাপসুল নাই, বা ব্রুড ক্যাপসুল থাকলেও কোনো স্কোলিসিস নাই। স্কোলিসিস যদি না থাকে তাহলে তো আর সে ইনফেক্টেড হবে না, সেখান থেকে ডটার সিস্ট গ্র্যান্ডডটার সিস্ট হবে না, ইনফেকশাস হবে না, এজন্য এটাকে অ্যাসেফালোসিস্ট বলে। আবার এন্ডোজেনাস যে ডটার সিস্ট যেটা দেখালাম, ফরমেশন ইন হাইড্রেটেড সিস্ট আর ইভেন গ্র্যান্ডডটার সিস্ট মে ডেভেলপ, তাহলে এখান থেকে আবার গ্র্যান্ডডটার সিস্ট ডেভেলপ হতে পারে। তোমাদের আরেকবার ফিগার দেখাই, ক্রস সেকশনাল ফিগারটা দেখো। এই যে এটা ইনার জার্মিনাল লেয়ার, এখান থেকে কিন্তু এই যে ঝুলে আছে এটা হচ্ছে ব্রুড ক্যাপসুল। এই যে এটার ভিতর থেকে আবার স্পোলিসিস তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে ফাইব্রাস লেয়ার জার্মিনাল লেয়ার আছে কিন্তু ব্রুড ক্যাপসুল নাই, শুধু সিস্টের আছে। এরকম ব্রুড ক্যাপসুল অনেক থাকে। আবার ব্রুড ক্যাপসুল আছে কিন্তু এর ভিতরে কোনো স্পোলিসিস নাই, গ্র্যান্ডডটার সিস্ট, এভাবে সিস্ট তৈরি হতে পারে। ঠিক আছে। আরে এটা বোঝা প্লাসেন্টা গেল লেয়ার, ফিগারটা? বোঝা গেল কিনা? জি ম্যাম। ওকে। যদি এরকম না থাকে যে ব্রুড ক্যাপসুল বা স্কোলিসিস না থাকে, শুধু সিস্ট থাকে, তাহলে এটাকে অ্যাসেফালোসিস্ট বলছে। আচ্ছা, সিস্ট ফর্মেশন which is found in bone hydrated disease, ওই যে বলেছিলাম সিস্টটা তো লিভারে হতে পারে, লাংসে হতে পারে, বোনসে হতে পারে, কিডনিতে হতে পারে, সব ধরনের অর্গানে হতে পারে। তো যেটা হচ্ছে যে যখন বোন হাইড্রেটেড ডিজিজ হয় তখন গ্রোথটা আউটওয়ার্ড ডিরেকশনে হয় এবং হাইলি ইন্টারসিস্টিক প্রেসার থাকে, যার জন্য দেখা যায় যে সিস্টটা হার্নিয়েশন হয়ে যায়, রাপচার অফ বোথ দ্য জার্মিনাল এন্ড ল্যামিনেটেড লেয়ার show some weakened part of the adventitia. এটা প্রেসার ইফেক্টের কারণে দেখা যায় যে হার্নিয়েশন হয় এবং ফরমেশন অফ দিস এক্সোজেনাস সিস্ট, তখন দেখা যায় যে বোনের ভিতর ছিল সেটা অ্যাডভেন্টিশিয়া করে তৈরি হচ্ছে। ঠিক আছে। তাহলে এরকম হতে পারে বোন হাইড্রেটেড ডিজিজের ক্ষেত্রে, এরকম হতে পারে কারণ এই সিস্টার ডিরেকশনটা তখন আউটওয়ার্ড ডিরেকশনে হয়, তখন ওরা যে ওদের লেয়ার গুলি থাকে জার্মিনাল ল্যামিনেটেড লেয়ার পিয়ার্স করে, অ্যাডভেন্টিশিয়া পিয়ার্স করে উইকেন্ড পার্ট দিয়ে বের হয়ে এসে এক্সোজেনাস সিস্ট তৈরি করতে পারে। বুঝা গেল? এখন ল্যাবরেটরি ডায়াগনোসিস করবা কিভাবে? একটাই তো বললাম যে এটা সাধারণত সিম্পটোমেটিক থাকে, যে সিস্ট ভিতরে আছে। সাধারণত সিস্ট খুব বেশি বড় হলে বা প্রেসার ইফেক্ট না করলে পেশেন্ট আনঅ্যাওয়ারই থাকে। যদি কোনো কারণে আলট্রাসোনোগ্রাফ করা হয় বা সিটি স্ক্যান করা হয় তখন ডায়াগনোসিস হয়ে যায়। তো আর যদি খুব বেশি বড় হয় তখন প্রেসার ইফেক্ট হয়, তখন আমরা ডায়াগনোসিস করি। ঠিক আছে। এখন হাইপার সেন্সিটিভিটি স্কিন টেস্ট আছে, ওই যে বলেছিলাম হাইলি অ্যান্টিজেনিক, তাহলে আমরা ডায়াগনোসিস ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি স্কিন টেস্ট করা যায়, সেটা হচ্ছে ইন্টারডার্মাল ইনজেকশন অফ 0.2 ml of fresh sterile hydrated fluid within half an hour. দেখা যায় যে হাফ অ্যান আওয়ারের ভিতর পজিটিভ কেস হলে লার্জ ফিল 5 সেন্টিমিটার ডায়ামিটার উইথ মাল্টিপল সিউডোরিয়া, এটা আবার 1 আওয়ারের ভিতর টিউবারকুলিন পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ দেওয়া যায়। টিউবারকুলিন যে ম্যাম রিএজেন্টটা থাকে আর কি ম্যাম 5TU, সেটা হচ্ছে যে এটাও হাইপার সেনসিটিভিটি স্কিন টেস্ট, এটা অনেকটা ওইরকম। এখানে আমরা ফ্রেশলি যে স্টেরাইল হাইড্রেটেড ফ্লুইড সেটা ইনজেক্ট করব 0.2 ml, দেওয়ার আধা ঘন্টা পরে আমরা ওয়েট করব। এখানে ডিরেক্ট হচ্ছে হাইড্রেটেড ফ্লুইডটা ইয়া করে দিব ম্যাম। হ্যাঁ, তারপর আমরা যেটা করব যে হুইল দেখতে পাবো এরকম, এবং এটা 4-5 ডে সিউডোপোর্ট দেখা যাবে। ঠিক আছে। আবার কন্ট্রোল হিসেবে আরেকটা হাতে নরমাল স্যালাইন দিব এরকম 0.2 ml, ওখানে আমরা কোনো কিছু দেখতে পাবো না। ঠিক আছে। এছাড়া আলট্রাসোনোগ্রাফ, সিটি স্ক্যান,
দিয়ে মেইনলি ডায়াগনোসিস করা হয়, ডায়াগনস্টিক অ্যাসপিরেশন করা হয় সার্জারির সময়। অ্যাসপিরেটেড ফ্লুইডে যদি মাইক্রোস্কোপে দেখি আমরা কি দেখতে পাই, ওই যে তোমাদের দেখালাম স্কোলিসিস, বুট ক্যাপসুল দেখতে পাই। সেরোলজি এলাইজা বা ইনডাইরেক্ট হেমাগ্লুটিনেশন অ্যাসে করা যায়, পিসিআর করা যায়। এই হলো হাইড্রেটেড ফ্লুইডের বা হাইড্রেটেড সিস্টের ল্যাব ডায়াগনোসিস। মাইক্রোস্কোপে কি পাওয়া যায় এটা পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করা হয় তোমরা অনেক সময় বলতে পারো না। এটা কিন্তু স্কোলিসিস, ব্রুট ক্যাপসুল গুলি আমরা ফ্লুইডটা নিয়ে মাইক্রোস্কোপি করলে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন করব সিস্ট, ড্রাগস হচ্ছে মেবেন্ডাজল, অ্যালবেন্ডাজল। আচ্ছা, তোমাদের এতদিন যা পড়াচ্ছিলাম তা ছিল হচ্ছে সিস্টোড। সিস্টোড কি জিনিস তোমরা তো জানো তাই না? হেলমিনথিক অর্গানিজম, ওই যে প্লাস্টিক ইন্ট্রোডাকশন একটা ক্লাস পড়ালাম না, যে দুই ধরনের হেলমিনথিক অর্গানিজম, প্লাটিহেলমিনথিস, নেমাথেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের মধ্যে সিস্টোড, ট্রেমাটোড, নেমাটোড। ডিফারেন্সটা মনে আছে তোমাদের? টেপ লাইক, এতক্ষণ যা পড়িয়েছি তা হচ্ছে অনেকটা টেপ লাইক সেগমেন্টেড, আর ট্রেমাটোডটা হচ্ছে লিফ লাইক আনসেগমেন্টেড, আর নেমাটোডটা হচ্ছে ইলংগেটেড, সিলিন্ড্রিক্যাল এবং আনসেগমেন্টেড। নেমাটোডটা হচ্ছে ওদের চেয়ে অ্যাডভান্স ফর্ম, কারণ সিস্টোডে সাধারণত সাকার অথবা হুক থাকে, নাও থাকতে পারে, অনেক সময় সাকার হুক থাকে, অনেক সময় দুইটাই থাকতে পারে। আর নেমাটোডে যেটা সেটা হচ্ছে সেরকম সাকার হুক থাকবে না, ওদের ওয়েল ডেভেলপ বাক্কাল ক্যাপসুল থাকবে। ঠিক আছে, এদের অলিমেন্টারি ক্যানেল কমপ্লিট থাকবে, প্রেজেন্ট থাকবে, সিস্টোডে কিন্তু অ্যাবসেন্ট থাকবে। এটা ডিফারেন্সটা পড়াচ্ছি কারণ আমি এখন তোমাদের সিস্টোড থেকে নেমাটোডে চলে যাব, এই জন্য ডিফারেন্সটা কি একটু দেখিয়ে দিচ্ছি, যদিও এটা এর আগে ক্লাসে বলেছিলাম, তা একটু রিভিউ করছিলাম। নেমাটোডে বডি ক্যাভিটি থাকবে, সিস্টোডে কিন্তু ওরকম থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে সিস্টোডে কোনো সেক্স সেপারেশন ছিল না, কিন্তু নেমাটোডের কিন্তু ম্যাম ফিমেল এবং নেমাটোড মেল। তো নেমাটোড তো সাইদা ম্যাম পড়াইছে। হ্যাঁ, সাইদা ম্যাম তো টিস্যু নেমাটোড পড়াইছে, ও আচ্ছা ইন্টেস্টাইনাল নেমাটোড তো পড়ায় নাই। সাইদা ম্যাম তো পিছন থেকে শুরু ম্যাম, করছে। আমরা তো বুঝি না যে নেমাটোড কি। না, নেমাটোডটা হচ্ছে ওই যে ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল কিন্তু আনসেগমেন্টেড থাকবে, না বুঝলে এদের হবে। সেক্সটা আবার সেপারেট থাকবে, মেল ফিমেল আলাদা থাকবে, ওয়েল ডেভেলপ বাক্কাল ক্যাপসুল থাকবে, অলিমেন্টারি ক্যানেল ক্যাভিটি সবই প্রেজেন্ট থাকবে, যেগুলি সিস্টোড এরকম আমরা পাই। মোস্ট ইম্পর্টেন্ট নেমাটোডের মধ্যে আবার নেমাটোডকে ভাগ করা হয়েছে, ইন্টেস্টাইনে বেশি পাই তো আমরা হেলমিনথ গুলি, এর জন্য ইন্টেস্টাইনাল আর এক্সট্রা ইন্টেস্টাইনাল ভাবে ভাগ করা হয়েছে, বা টিস্যু ম্যাম নেমাটোড এর ভাবে আগে ভাগ করা স্লাইডটা হয়েছে। কি ম্যাম, আগের স্লাইডটা যে ম্যাম, আগের যে দুইটা স্লাইড এগুলো কি ম্যাম আগে একবার পড়াইছিলেন না দেখি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন সিস্টোড শুরু করছিলাম তার আগে তো জেনারেল টার্মস গুলি পড়াই দিছি না সিস্টোড বোঝার জন্য। ও আচ্ছা, জি ম্যাম। এটা রিভিউ করলাম কারণ আজকে আমি নেমাটোড পড়াবো, তাই নেমাটোড আর সিস্টোডের মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্য আর কি। আজকে পড়াবো হচ্ছে ইন্টেস্টাইনাল নেমাটোড। ঠিক আছে, ইন্টেস্টাইনাল নেমাটোড আবার ক্লাসিফাই করা হয়, এটা তোমাদের রিটেনে আসে কিভাবে, হাউ ক্যান ইউ ক্লাসিফাই ইন্টেস্টাইনাল নেমাটোড। ইন্টেস্টাইনাল নেমাটোডটা যেটা, সেটা আবার এটা ওদের হ্যাবিটেট এর উপর দুই ভাগে ভাগ করা যায়, স্মল ইন্টেস্টাইনাল, লার্জ ইন্টেস্টাইনাল। বেশিরভাগই স্মল ইন্টেস্টাইনে থাকে, যেমন এই যে আজকে পড়াবো অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, নিকাটোর আমেরিকানাস। হ্যাঁ, আবার লার্জ ইন্টেস্টাইনেও থাকে, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস এরা। তো এই তোমরা যেটা করবা সেটা হচ্ছে নেমাটোডের ক্লাসিফিকেশনটা ওই যে যেরকম গ্রাম স্টেনিং এর ক্লাসিফিকেশন করো না তোমরা, এরকম তোমাদের বইয়ে কেডি চ্যাটার্জিতে সুন্দর করে ক্লাসিফিকেশনটা দেয়া আছে, ইন্টেস্টাইনাল আর টিস্যু নেমাটোড। এগুলির এক্সাম্পল গুলি পরীক্ষায় ভাই একদম জিজ্ঞেস করে, রিটেনে আসে, মুখস্থ করে ফেলবা যে কোনগুলি ইন্টেস্টাইনাল, কোনগুলি এক্সট্রা ইন্টেস্টাইনাল বা টিস্যু নেমাটোড। ইন্টেস্টাইনালের মধ্যে আবার স্মল ইন্টেস্টাইনে কারা হ্যাবিটেট থাকবে আর লার্জ ইন্টেস্টাইনে কারা হ্যাবিটেট থাকবে, মনে থাকবে? আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল নেমাটোড এবং স্মল ইন্টেস্টাইনাল নেমাটোড। এটার নাম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এটার কমন নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম।
দেখতে অনেকটা রাউন্ড শেপ, সিলিন্ড্রিক্যাল রাউন্ড শেপ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এন্ডটা অনেকটা রাউন্ডেড থাকে। এটার নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম। এটা সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস। আমাদের দেশে খুবই কমন ওয়ার্ম এবং আমাদের দেশে দেখা যায় যে এরকম বাচ্চাদের বা বড়দের এটা পাওয়া যায়। সারা ওয়ার্ল্ড ওয়াইডে আসলে ডিস্ট্রিবিউটেড থাকে। আমাদের দেশের অনেকটা পোস্ট স্যানিটেশন হাইজিনে তারা মেনটেন হয় না দেখে আমাদের দেশে এই ওয়ার্মগুলি খুব কমনলি ইনফেকশন করে। তাহলে মোস্ট কমন ইন ডেভেলপিং কান্ট্রিজ, কমন নেম যদি বলো ইট ইজ রাউন্ড ওয়ার্ম। রুট অফ এন্ট্রি যদি বলি, এটা কোন রুটে যাচ্ছে? fecal route যাচ্ছে। In the worldwide in distribution and most prevalent through the tropics, subtropics and under condition of poor sanitation and most prevalent in countryside than in the city. আচ্ছা, লার্জেস্ট ইন্টেস্টাইনাল নেমাটোড, ইন্টেস্টাইনাল নেমাটোডের মধ্যে সবচেয়ে বড় এবং ক্রিমি হোয়াইট আর পিঙ্কিশ ইন কালার। অ্যাডাল্টটা মেল এবং ফিমেল, আগেই বলেছিলাম নেমাটোডে মেল ফিমেল আলাদা থাকবে এবং মেলটা 15 to 30 সেন্টিমিটার স্মল থাকবে, ফিমেলটা লার্জ থাকবে 25 to 35 সেন্টিমিটার। শেপটা রাউন্ডেড থাকবে, এর জন্য এটার নাম রাউন্ড ওয়ার্ম। ট্যাপার্স এট বোথ এন্ডে কিছুটা ট্যাপার থাকবে। অ্যান্টেরিয়র এন্ড যেটা সেটা হচ্ছে থিনার দেন পোস্টেরিয়র এন্ড। ফিগারটা দেখো, এটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম বা অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস এর ফিগার। তোমাদের স্পেসিমেন আসে যেরকম অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস অস্পিতে ওরকম ছবি দিয়ে আইডেন্টিফাই করা যায়। দেখো এটা রাউন্ড ওয়ার্ম, অনেকটা ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার কিন্তু রাউন্ড। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এন্ডটা দেখা যায় কিছু কিছু রাউন্ড এবং ট্যাপার্ড থাকে। মেলটা দেখা যায় যে শর্ট থাকে, দেন ফিমেল। এভাবে আমাদের ইন্টেস্টাইনে হিউজ পরিমাণ ওয়ার্ম একসাথে কিন্তু ওরা থাকতে পারে। তাহলে এদের যদি মরফোলজিকা যেটা আমি বলছিলাম যে লার্জ ইন্টেস্টাইনাল নেমাটোড অনেক বড় থাকে। মেলের লেন্থ হচ্ছে 15-30 সেন্টিমিটার আর ফিমেল হচ্ছে 25 to 35 সেন্টিমিটার। ফিমেলটা লার্জ থাকবে, ক্রিমি হোয়াইট বা পিঙ্কিশ কালার থাকবে। Rounded tapers at both end, anterior end thinner than posterior end. On the tip of the head, there are 3 leaves. 3টা leaves থাকবে arranged in Chinese letter. এইরকম দেখা যায় যে 3টা leaves একসাথে এরকম চাইনিজ লেটার একটা অ্যাপিয়ারেন্স দেখাবে। এটা তো ফিগারটা অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস এর। ওই যে 3টা লিফ বলেছিলাম একসাথে এরকম চাইনিজ লেটার একটা অ্যাপিয়ারেন্স দেখা যাবে। The margin of the each leaf is lined with minute teeth and which are not visible at this magnification. টিথগুলি দেখা যাবে না কিন্তু লিফগুলি এভাবে বোঝা যাবে। এখন আসো এই যে অ্যাডাল্ট ওয়ার্ম, আগে বলেছিলাম না যে প্রোটোজোয়া যখন পড়িয়েছিলাম প্রোটোজোয়াতে কি লিবারেট হয়? সিস্ট আর ট্রোফোজয়েড, এগুলি দেখে আমরা ডায়াগনোসিস করব। আর যখন হেলমিন্ট পড়াচ্ছি এখন আমরা কি দেখে ডায়াগনোসিস করব? এগ। এগ কয় ধরনের হতে পারে? ফার্টিলাইজড, আনফার্টিলাইজড, ডিকর্টিকেটেড। মেইনলি তোমাদের বইয়ে 2টা আছে, ফার্টিলাইজড এন্ড আনফার্টিলাইজড এগ। অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস এর এগ পরীক্ষায় জিজ্ঞেস করে কি ধরনের, কয় ধরনের এগ আছে, তখন বলবা তোমরা ফার্টিলাইজড এন্ড আনফার্টিলাইজড এগ আছে। এগুলি আবার ডেসক্রিপশন আসে। দেখো দিস ইজ দ্য ফার্টিলাইজড এগ অফ অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস। এটা তোমাদের পরীক্ষার সময় ডায়াগনোসিসে তখন আঁকতে হয়, লিখতে হয়। এছাড়া অস্পিতে আসে, অস্পিতে কিন্তু অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস এর এগ রিপিটেডলি আসে। ট্রাইচুরিস ট্রাইচুরারটা আসে, ঠিক আছে? এটা কিন্তু অনেকবার রিপিট হয়, বারবার আসে এটার একটা ডায়াগনোসিসের জন্য পেন্সিল আনো। আচ্ছা, ফার্টিলাইজ এগটা হচ্ছে বায়োলেস্টেইন। তোমাদের ওই যে বলেছিলাম যে এগ যখন পড়বা ইন্টেস্টাইনাল নেমাটোডের, এগুলি কোন কিছু কিছু আছে বায়োলেস্টেইন নিবে, কিছু কিছু বায়োলেস্টেইন নিবে না। তো বায়োলেস্টেইন এগ কারা, নন বায়োলেস্টেইন এগ কারা, এটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে রাউন্ড অর ওভাল ইন শেপ, এটা দেখতে অনেকটা রাউন্ড অথবা ওভাল। দেখো এই ফিগারটা ওভাল এবং বায়োলেস্টেইন বোঝা যাচ্ছে একটু ব্রাউন কালার, তাই না? আচ্ছা, সারাউন্ডেড বাই এ থিক স্মুথ ট্রান্সলুসেন্ট শেল উইথ অ্যান আউটার অ্যালবুমিনাস কোট। এখানে একটা শেল আছে, তার চারপাশে অ্যালবুমিনাস কোট আছে। কন্টেইনস এ ভেরি লার্জ কনস্পিকুয়াস
সেগমেন্টেড ওভাম, আনসেগমেন্টেড ওভাম। এই যে দেখো বড় একটা ওভাম ভিতরে দেখা যাচ্ছে, অনেকটা দেখতে ডিমের মতোই লাগছে, যে ভিতরে যেটা কুসুমের মতো লাগছে সেটাই হচ্ছে ওভামটা, একদম লার্জ কনস্পিকুয়াস আনসেগমেন্টেড ওভাম। এটা একটা খেয়াল রাখবা যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর যে ওভামটা সেটা কিন্তু আনসেগমেন্টেড থাকবে, আর যেটা হচ্ছে হুকওয়ার্ম পড়বো একটু পরে, এটা তো রাউন্ড ওয়ার্মেরটা আনসেগমেন্টেড থাকবে, আর হুকওয়ার্মের যেটা সেটা হচ্ছে সেগমেন্টেড থাকবে, 4টা সেগমেন্ট থাকবে ওভামটা। আচ্ছা, তাহলে এখানে ডায়াগনোসিস একটা বুঝতে পারি যে মাঝখানে রাউন্ড লার্জ আনসেগমেন্টেড ওভাম থাকবে। আর যেটা এই যে 5 নাম্বার পয়েন্টটা স্টার মার্কস তোমরা দিয়ে রাখো খাতায়, যে ক্লিয়ার প্রিসেন্টিক এরিয়া এট ইচ পোল, এটা দেখে আমরা ডায়াগনোসিস করি। এই যে দেখো প্রিসেন্টিক মানে তো বুঝো অর্ধচন্দ্রাকৃতি, হ্যাঁ প্রিসেন্ট মানে তো বুঝো যে চাঁদের অর্ধেকটা, তাহলে যে তোমরা তো এরকম চাঁদ দেখছো, তাহলে দেখো এটা অনেকটা চাঁদের মতো না এই জায়গাটুকু, ওভামটা তো বড়, এটা হচ্ছে একটা ওভাল স্ট্রাকচার, অ্যালবুমিনাস কোট বাইরে, নিচে থিন শেল, তার ভিতর ওভাম, তো এই জায়গাটা একটা কি হয়েছে সেমিলুনার স্ট্রাকচার দেখা দিচ্ছে না, ক্রিসেন্টিক এরিয়া, এখানে একটা ক্রিসেন্টিক স্পেস, এই ক্রিসেন্টিক স্পেসটা হচ্ছে ডায়াগনস্টিক পয়েন্ট অফ ফার্টিলাইজড এগ অফ অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। ঠিক আছে, তাহলে এই অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর ডায়াগনস্টিক পয়েন্টটাই হচ্ছে এই ক্রিসেন্টিক স্পেস। এই ক্রিসেন্টিক স্পেস দেখে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো যেটা অ্যাসকারিস। তাহলে প্রথমে ডায়াগনোসিস করব শেপ হচ্ছে ওভাল রাউন্ড শেপ, বড় একটা লার্জ ওভাম থাকবে মিডলে, এবং এটা বাইল স্টেইন ব্রাউন কালার থাকবে, এবং দুই পাশে ক্রিসেন্টিক স্পেস থাকবে। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর কি এগ, fertilized egg of Ascaris lumbricoides. Next আসে হচ্ছে unfertilized বা decorticated egg. This is unfertilized egg of Ascaris lumbricoides, যেটা আমরা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। আনফার্টিলাইজড এগটা অনেকটা ইলিপ্টয়েডাল থাকে, হ্যাঁ, এবং এইটা হচ্ছে ওরকম ওভাম থাকবে না, দেখো কোনো ওভাম ওরকম আলাদা করে ভাগ করা যাচ্ছে, ওই অ্যালবুমিনাস কোটটা চারপাশে এরকম ঢেকে আছে, এটাই হচ্ছে আনফার্টিলাইজড এগ। তাহলে আনফার্টিলাইজড এগটা একটু লঙ্গার এবং স্লেন্ডার দেন ফার্টিলাইজড এগ। আনফার্টিলাইজড এগ কন্টেইনস অনলি অ্যালবুমিনাস পার্টিকেল, দেয়ার ইজ নো ওভাম, যেটা আমি বললাম। দেখো এখানে যেটা ছিল যে থিক স্মুথ ট্রান্সলুসেন্ট শেল থাকবে, আউটার শুধু অ্যালবুমিনাস কোটটা থাকবে করুগেটেড, বড় ওভাম থাকবে, দুই পাশে ক্রিসেন্টিক স্পেস থাকবে এই পাশে এবং এই পাশে। কিন্তু এখানে আনফার্টিলাইজড এর ক্ষেত্রে পুরাটাই কিন্তু অ্যালবুমিনাস কোট থাকবে, কোনো ওভাম থাকবে না, ঠিক আছে। আর ডিকর্টিকেটেড এগটা হচ্ছে ওই অ্যালবুমিনাস কোটটা থাকবে, এটা দুইটার মাঝামাঝি, ওটা তোমাদের পড়া লাগবে না, আমরা শুধু দুইটাই জানতে চাই ফার্টিলাইজ আর আনফার্টিলাইজ তোমরা চিনো কিনা। তাহলে শেপটা দেখে বোঝা যায় এটা কিছুটা লম্বা এবং স্লেন্ডার দেন ফার্টিলাইজড এগ, এন্ড আনফার্টিলাইজড এগ কন্টেইনস অনলি অ্যালবুমিনাস পার্টিকেল, দেয়ার ইজ নো ওভাম। ঠিক আছে, আর ডিকর্টিকেটেড আরেকটা আছে, বোথ ফার্টিলাইজড এন্ড আনফার্টিলাইজড এগ sometimes may lack their outer albuminous coat and are colorless, সেটা ডিকর্টিকেটেড হয়ে যেতে পারে, এটা তোমাদের দরকার নাই। তাহলে ফার্টিলাইজ আনফার্টিলাইজ তোমরা ডায়াগনোসিস করতে পারবা কিনা অস্কিতে, এটা ফার্টিলাইজড এগ পারবা ডায়াগনোসিস করতে? অ্যালবুমিনাস লেয়ার থাকবে ম্যাম আনফার্টিলাইজড এগ এর ক্ষেত্রে, আর সেখানে কোনো ওভাম থাকবে না। আর ফার্টিলাইজ এর ক্ষেত্রে হচ্ছে যে ম্যাম এই যে ম্যাম এই পোলগুলো আছে, ইচ পোলের মধ্যে হচ্ছে একটা ক্রিসেন্টিক এরিয়া থাকবে, আর দুইটারই যদি ম্যাম আউটার লেয়ারটা ডিফিশিয়েন্ট থাকে তাহলে সেটা হবে হচ্ছে যে ম্যাম ডিকর্টিকয়েড এগ। হ্যাঁ, আর শেপ দেখে বোঝা যায় এটা একটু ওভাল রাউন্ডেড শেপ থাকবে, আর ওটা একটু লম্বাটে থাকবে, হ্যাঁ লং এবং সিলিন্ডার লঙ্গার থাকবে। হ্যাঁ সেটাই। এখন লাইফ সাইকেল স্টেজে এদের তিনটা স্টেজ আমরা পাই অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর, সাউন্ডোনা, একটা হচ্ছে অ্যাডাল্ট, লার্ভা, আর হচ্ছে ওভা, ঠিক আছে। হোস্ট যদি বলি, বেশিরভাগ ইন্টেস্টাইনাল নেভানোডের একটাই হোস্ট, সেটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট ম্যান, সিঙ্গেল হোস্ট ম্যান। ইনফেক্টিভ ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর ইনফেক্টিভ ফর্ম কি, প্রত্যেকটা ওয়ার্মের ইনফেক্টিভ ফর্মটা জিজ্ঞেস করে তোমাদের ফাইবাতে। তাহলে এখানে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর ক্ষেত্রে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে এগ কন্টেইনিং র‍্যাবডিটিফর্ম লার্ভা, egg containing rhabditiform larva is the infective form. Mode of transmission যদি বলি সেটা হচ্ছে ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হবে,
সাইট অফ লোকালাইজেশন স্মল ইন্টেস্টাইন, এর জন্য এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল নেমাটোড। তোমরা আজকে বাসায় গিয়ে নেমাটোডটার ক্রাইটেরিয়া এবং নেমাটোডের ক্লাসিফিকেশনটা পড়ে ফেলবা, তারপর অ্যাসকারিস ল্যাম্ব্রিকার্সটা একটু রিডিং করবা, ঠিক আছে? বাসায় আমরা তো বাসায় আচ্ছা, আছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে টাইম কতটুকু লাগে, লাইফ সাইকেলের টাইম সময় লাগে 2 থেকে 3 মাস, এবং স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে হার্ট লাং মাইগ্রেশন হয়। এর যে লার্ভাটা সেটা কিন্তু হার্ট লাং এ ঘুরে মাইগ্রেশন করতে পারে, তাহলে ওখানেও ওর প্যাথোজেনেসিস হয়। তাহলে স্টেজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যাডাল্ট, লার্ভা, ওভা। ওভাটা তো তোমাদের দেখালাম, 2 ধরনের ওভা থাকে, অ্যাডাল্ট স্টেজটা দেখালাম, আর হচ্ছে লার্ভাল ফর্ম থাকে। আর সিঙ্গেল হোস্টে এরা প্যাথোজেনেসিস করে, সেটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট ম্যান। ইনফেক্টিভ ফর্ম যদি বলি সেটা হচ্ছে এগ কন্টেইনিং র্যাবিডিটিফর্ম লার্ভা ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। মোড অফ ট্রান্সমিশন ফিকোরাল রুট। সাইট অফ লোকালাইজেশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন। টাইম রিকোয়ার্ড ফর পাসিং ইটস লাইফ সাইকেল 2 to 3 months, এবং স্পেশাল ফিচার যদি বলি দেয়ার is heart lung migration occurs in case of Ascaris lumbricoides infection. This is the life cycle of Ascaris lumbricoides. দেখো সিডিসি এর যে ফিগারটা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এগ কন্টেইনিং র্যাবিডিটিফর্ম লার্ভা, এগের ভিতর যে লার্ভাটা দেখতে পাচ্ছ তোমরা, এগ কন্টেইনিং লার্ভা ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। দেখো অ্যাডাল্ট ফর্ম থেকে এগটা ফিসিসে পাস করছে, পাস করার পর সয়েলের ভিতর কিন্তু এগের ডেভেলপমেন্ট হচ্ছে, সেই এগ থেকে তারপর এটা ভিতরে লার্ভার ফর্ম হচ্ছে। এগ কন্টেইনিং যে ল্যাবিডিটিফর্ম লার্ভা সেই স্টেজটা যখন অথবা পেশেন্ট নিজেই সয়েল থেকে সেটা নিচ্ছে, ইন্ট্রোডিউস হওয়ার পরে সেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পর হ্যাচেস হচ্ছে, হ্যাচেস হওয়ার পর সেটা লার্ভাল ফর্ম হচ্ছে। এই লার্ভাটা আবার কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে, লাংসে গিয়ে এটা হচ্ছে মাইগ্রেট করছে, অথবা সেখান থেকে ট্রাকিয়াতে যাচ্ছে, ট্রাকিয়াতে গিয়ে ইসোফেগাসে যাচ্ছে, এটা সোয়ালো হচ্ছে, আবার ইন্টেস্টাইনে যাচ্ছে, সেখান থেকে এখানে আবার অ্যাডাল্ট ফর্ম হচ্ছে। দেখো মেল ফিমেল আলাদা হচ্ছে, তারপর ফার্টিলাইজেশন হওয়ার মাধ্যমে আবার এটা ফার্টিলাইজড এগ আসছে, কিছুটা আনফার্টিলাইজড, যেটা আনফার্টিলাইজড এগ আসছে। আনফার্টিলাইজড এগটা কোনো তার সাইকেলটা কমপ্লিট করবে না, এই সয়েলে থাকবে, কিন্তু ফার্টিলাইজড এগটা কিন্তু সাইকেলটা কমপ্লিট করবে। এবার বোঝা গেল? তাহলে ফার্টিলাইজড এগ হচ্ছে প্যাথোজেনিক ফর্ম, ফার্টিলাইজড এগ যেটা সাইকেলটা কমপ্লিট করবে, আর ফার্টিলাইজড এগে র্যাবিডিটিফর্ম লার্ভা, এগ কন্টেইনিং লার্ভা ইজ দা ইনফেক্টিভ ফর্ম। মনে থাকবে? জি ম্যাম। ওকে, দেখো লাইফ সাইকেল অফ অ্যাসকারিস লাম্ব্রিকার্স এখানে অনেকটা অ্যারো করে দেখানো হয়েছে, যে ফার্টিলাইজড এগটা দেখানো হয়েছে, যে ফিমেল এবং মেইলের লেন্থ গুলি আলাদাভাবে, যেটা বলেছিলাম যে এরা কি করে, এরা আমাদের লুমেন অফ দি স্মল ইন্টেস্টাইনে ওখানে হ্যাবিটেট থাকতে পারে। তাহলে ফিমেলটা বড়, লেন্থটা বেশি থাকে, এরা যখন ফার্টিলাইজড এগ লিবারেট করবে সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্টে ডেভেলপ হবে। আনফার্টিলাইজড এগটা কিন্তু আর ডেভেলপড হবে না। ফার্টিলাইজড এগটা এগ সিন পিসেস এর মাধ্যমে বের হয়ে ফার্দার ডেভেলপমেন্ট হয়ে এমব্রায়োনেশন হলো, এখান থেকে এগ কন্টেইনিং এমব্রায়োনেটেড এগ বা র্যাবিডিটিফর্ম লার্ভা ইজ দা ইনফেক্টিভ স্টেজ। এখান থেকে যখন আনফার্টিলাইজড যে এগটা আছে ম্যাম, যেটা কোনো ওভাম কন্টেইন করতেছে না, সেটা কি আমাদের কোনো প্যাথোজেনিস করবে ম্যাম? না না, কিন্তু তুমি বুঝতে পারবা যে এটা মানে আনফার্টিলাইজড, ওখানে অ্যাসকারিস লাম্ব্রিকার্স আছে কিন্তু ও লাইফ সাইকেলটা এটা কমপ্লিট করতে পারবে না, যেহেতু ওভাম নাই, ও তো আর র্যাবিডিটিফর্ম লার্ভা লিবারেট করবে না। এটা আমরা ম্যাম ডিটেক্ট করতে পারবো আনফার্টিলাইজড এগুলা? হ্যাঁ, ওই যে তোমাদেরকে ক্রাইটেরিয়া দেখে বুঝবা ফার্টিলাইজ, এজন্যই তো পড়ালাম। বুঝছি ম্যাম। আনফার্টিলাইজড থাকলেও তুমি বুঝবা যে অ্যাসকারিস লাম্ব্রিকার্স আছে, কিন্তু ওটা ওদের ফার্টিলাইজেশনের মাধ্যমে আসে নাই, মানে ওভামটা নাই আর কি ওটার ভিতর। বুঝতে পারছো? আচ্ছা, বুঝছি ম্যাম। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এমব্রায়োনেশন হলো, তারপর ইনজেকশন হলো, লার্ভাটা ইনটেস্টাইনে হ্যাচেস হলো, তারপর সেখান থেকে ওরা লাংসে, ট্রাকিয়া, ফ্যারিংস, আবার স্মল ইন্টেস্টাইনে এভাবে যাচ্ছে। ম্যাম ক্যামেরাটা অফ হয়ে আছে ম্যাম। এখন ঠিক আছে তো? না, তাহলে লাইফ সাইকেল তো বোঝা গেল। মোড অফ ইনফেকশন আগেই বললাম, the ingestion of raw vegetables cultivated on soil fertilized by infected human excreta, ingestion of contaminated water, direct ingestion of egg by contaminated hands,
also by inhalation of eggs in dust. ঠিক আছে? প্যাথোজেনেসিস কি করে? খুবই ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিস দুই ভাবে হতে পারে বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে সিম্পটম ডিউ টু লার্ভা, আর একটা হতে পারে প্রোডিউস বাই অ্যাডাল্ট ফর্ম দিয়ে কিছু সিম্পটম হবে। যেহেতু এর তিনটা স্টেজ আছে। লার্ভা দিয়ে কি হয়? লার্ভা দিয়ে যেটা হয় অ্যাসকারিস নিউমোনিয়া বা লফলার সিনড্রোম বলে এটাকে। এই লার্ভাটা যখন লাংসে মাইগ্রেট করে তখন এরা কি করে? ফিভার, কফ, ডিসনিয়া করবে, স্পুটামটা ব্লাড টিং থাকবে, এছাড়া আর্টিকুলিয়াল র্যাশ, ইউসিনোফিল কাউন্ট বেড়ে যাবে। লার্ভা জেনারেল সার্কুলেশনে যখন যাবে তখন ভেরিয়াস অর্গানে ফিল্টার্ড হবে এবং ব্রেইন, স্পাইনাল কর্ড, হার্ট, কিডনিতে যখন যাবে তখন ওখানে ক্লিনিক্যাল সিম্পটম পাবে। তার মানে লার্ভাটা মাইগ্রেট করে, তোমাদের বলেছিলাম যে লার্ভাটা হার্ট লাংসে মাইগ্রেট করে। এটা যেটা করে সেটা হচ্ছে লোফলার্স নিউমোনিয়া করে বা অ্যাসকারিস নিউমোনিয়া করে, নিউমোনিয়া লাইক সিম্পটম করবে। আর যেটা হচ্ছে জেনারেল সার্কুলেশন থেকে যদি লার্ভাটা বিভিন্ন অর্গানে সেটেল হয় সেই জায়গায় ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এরপর আসে হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম। অ্যাডাল্ট ওয়ার্ম কি করবে? অ্যাডাল্ট ওয়ার্ম যেটা ম্যাল নিউট্রিশন করে। ওয়ার্মের কাজই তো হচ্ছে এরা পরজীবী, সেহেতু এরা নিউট্রিশন সহ তারপরে হচ্ছে পারফোরেশন পর্যন্ত করতে পারে। অবস্ট্রাকশন বাই অফ বাউলস অফ অ্যাসকারিস অকার্স। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম দিয়ে প্যাথোজেনেসিসটা বলছি। ঠিক আছে? যে একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি করছে, মেকানিক্যাল অবস্ট্রাকশন করছে, যে ওরা অনেকগুলি ওয়ার্ম একসাথে এসে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টারসাসেপশন, পারফোরেশন এগুলি করছে। তারপর ওয়ার্মটা নিজেই কিছুটা টক্সিক সাবস্টেন্স লিবারেট করছে, অ্যালার্জি রিঅ্যাকশন হচ্ছে। আচ্ছা, নেক্সট স্লাইডে তাহলে যাই না? তাহলে প্যাথোজেনেসিস করছে ডিউ টু লার্ভা আর ডিউ টু অ্যাডাল্ট ওয়ার্ম। লার্ভা দিয়ে কি করছে? লার্ভা দিয়ে যেটা করছে অ্যাসকারিস নিউমোনিয়া বা লফলার্স নিউমোনিয়া, আর অ্যাডাল্ট ওয়ার্ম দিয়ে কোলিয়েক্টিভ অ্যাকশন বা ম্যালনিউট্রিশন করছে, টক্সিক ইফেক্ট করছে, মেকানিকেশন ভিটামিন এ ডেফিসিয়েন্সি করছে, টক্সিক ইফেক্ট হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন করছে, আর মেকানিক্যাল যেটা সেটা হচ্ছে পারফোরেশন, অবস্ট্রাকশন এগুলি করছে, ইন্টারসাসেপশন করছে। একটোপিক অ্যাসকারিয়াসিস অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্ট ফর্মও মাইগ্রেট করে। স্টমাক এবং স্টমাকে থেকে ভমিটেড আউট হয়ে বের হতে পারে, ইসোফাগাস থেকে নাইটেরা মাউথ নোজ দিয়ে বের হতে পারে যখন বেশি পরিমাণে হয়ে যায়। অ্যাক্সিডেন্টলি যদি রেসপিরেটরি ট্র্যাক্টে অ্যাডাল্ট ফর্ম যায় তাহলে সাফোকেশন হয়। এটা হচ্ছে একটোপিক অ্যাসকারিয়াসিস। ঠিক আছে? তারপর আসলে হচ্ছে ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস কিভাবে করবা? স্টুল এবং ভমিট থেকে অ্যাডাল্ট ফর্ম পাস করে স্পন্টেনিয়াসলি সেটা দেখে তোমরা বুঝতে পারবা। এছাড়া বেরিয়াম মিল যে এক্সরে করতে হবে, যদি এক্সরে বেরিয়াম ইমালশন করো তাহলে কিন্তু অ্যাডাল্ট ফর্মটা সুন্দর ভিজুয়ালাইজড হবে। দেখো এখানে অ্যাডাল্ট ফর্মটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে বেরিয়াম সোয়ালোতে এই যে দেখো অ্যাডাল্ট ফর্মটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি যদি স্টুল দিয়ে পাস করে অ্যাডাল্ট ফর্মটা, ফ্রেশলি স্টুলে দেখা যায়। আরেকটা হচ্ছে যেরকম আমরা বেরিয়াম ইমালশন দিয়ে আমরা ইন্টেস্টাইনে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এক্সরেতে ভিজুয়ালাইজ করতে পারি। একটা দেখে আইডেন্টিফাই করতে পারি। অ্যাসকারিস এক্সটা তোমাদের ডেসক্রাইব করা হয়েছে যে মাইক্রোস্কোপিক্যালি এটা ফার্টিলাইজড এগ কেমন দেখতে হয়, বাইলিস্টিন থাকবে, ওভাল লার্জ ওভাম থাকবে, এগুলো। আচ্ছা, এরপর আসে হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা কিভাবে দিব? এটা যেহেতু কমন, এটা ট্রিটমেন্ট তোমাদের জানা দরকার। ট্রিটমেন্ট আমরা কিভাবে দিব? ট্রিটমেন্ট দিব হচ্ছে অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ দিব, এক সপ্তাহ পরে আবার রিপিট করব। আর যদি মেবেন্ডাজল দাও তাহলে 200 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ অ্যালবেন্ডাজল আমরা চিলড্রেনদের দিব। আর যদি মেবেন্ডাজল দেই তাহলে 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 3 ডেজ দিব। এটা গভর্নমেন্ট সাপ্লাই আছে মেবেন্ডাজলটা।
এছাড়া পাইরেন্টাল প্যামোয়েড সিঙ্গেল ডোজ দেওয়া যায় 11 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে। এই হলো আমাদের অ্যাসকারিস লাম্ব্রিকার্সের ট্রিটমেন্ট। ঠিক আছে, প্রিভেনশন তো ওই যে ওয়েস্ট ডিসপোজাল, তারপর হচ্ছে যে যেটা হচ্ছে পার্সোনাল হাইজিন মেইনটেইন করা, এগুলি করবা। তাহলে অ্যাসকারিস লাম্ব্রিকার্সটা পড়াবো না। আচ্ছা, তোমাদের নেওয়া যায় কোন দিন নেওয়া যায় বলো? আমি সোমবার থেকে মোটামুটি ফ্রি আছি, বৃহস্পতিবার পর্যন্ত। ম্যাম 9 তোমরা যদি করতে চাও করতে পারো। কবে করবো সেটা একটা তোমরা ডেট বের করে আমাকে জানাও পরে। হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম। নেক্সট ক্লাসে তাহলে কি ম্যাম হুকম পড়াবেন ম্যাম? হ্যাঁ, কনফার্ম করাবো। আচ্ছা জি ম্যাম। এখন কোন কবে ক্লাস করতে পারবা? নেক্সট তো আবার সামনে শনিবার না, তার আগে একদিন তোমরা আগে ঠিক করো কোন দিন। ম্যাম হয় কি আমাদের অনেক সময় ম্যাম সন্ধ্যায় দিতে পারতাম একটা শিডিউল, কিন্তু হচ্ছে আমাদের টিউটোরিয়াল স্যার ম্যামরা অনেক সময় তো ম্যাম সন্ধ্যায় ক্লাস নেয় ম্যাম, সকালে নেয় না অনেকেই। এই জন্য ম্যাম তাই? ঠিক কনফার্ম করে বলতে পারতেছি তাহলে না। সকালে নিও, ওই জন্যই তো বললাম যে আচ্ছা, কনফার্ম করে যদি আমাকে পরে অগ্রিম বলো। কোনো স্যার ম্যাম জানায় ম্যাম, যদি কোনো একটা টিউটোরিয়াল ক্লাস কোনো একটা সেকশনের খালি আমাকে যায় আগের দিন আমি জানাই। আপনাকে আগের দিন জানাই দিব ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে ওই যে কালকের ক্লাসটা ওটা ফিল আপ করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক।